নমস্কার। আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা দেখলাম তাতে অ্যাডেনিয়ামের জন্য মাটির পট সব থেকে বেস্ট। মাটির পটটাই হচ্ছে সব থেকে ভালো। আমি এই পটগুলো কিনে আনলাম। এগুলোর দাম পড়েছে, দেখুন লেখাই আছে 75 টাকা করে। এটা আমাদের এখানে আরামবাগে তৈরি হয়। আমাকে বলা হলো যে আমি তো নার্সারির থেকে নিয়ে আসি, এগুলো পার পিস 75 টাকা করে দাম। এরকম আমার কাছে অনেকগুলো পট আছে। আজকে আমি 8টা গাছ রিপোর্টিং করব এই পটে। এছাড়াও আমার আরও অ্যাডেনিয়াম আছে যেগুলো ওই আমার এখানেই চারা তৈরি, এবং চারা তৈরির থেকে আমি সেগুলোকে ওই গোড়াতে কিছু কাজ করছি শেকড়ের উপরে, সেগুলো আমি পরে আবার দেখাবো। তাহলে আমি যেটা বললাম যে আমার অভিজ্ঞতায় আমি দেখলাম যে অ্যাডেনিয়ামের জন্য মাটির পট বেস্ট, কারণ অ্যাডেনিয়াম বেশি জল পছন্দ করে না। আর একমাত্র মাটির পট যেটা জল একটু বেশি হলেও এর মানে যে অবকাশ আছে ছোট ছোট, সেই তার মধ্যে দিয়ে জলটা অনেকটা ড্রেনেজ হয়ে যায়, বা মানে হাওয়ার মাধ্যমে ফিল্টার করে শুকিয়ে যায়। নিচের দিকে তো ড্রেনেজ হোল আছে, সেই ড্রেনেজ হোল দিয়ে তো বেরোবেই, তাছাড়া এদিকেও বেরিয়ে যায়। যাই হোক, এতে সবসময় জলটা খুব কম দিতে হবে। বর্ষাকালে সপ্তাহে একদিন, অন্যান্য সময় মাটি দেখে। মাটি যদি দেখেন যে এরকম ভিজে রয়েছে তাহলে জল দেওয়া যাবে না, এই যে। কিন্তু যখন দেখবেন মাটিটা শুকিয়ে গেছে একদম, তখন জল দেবেন, কোনো ক্ষতি হবে না গাছের। কিন্তু বেশি জল দিলেই ক্ষতি হয়ে যাবে। এবার দেখাই মাটি কিভাবে তৈরি করবেন। এটা দেখছেন বনসাই সয়েল। বনসাই সয়েলের উপরে আমি আরও কিছুটা বালি মিশিয়ে দিয়েছি। এর মাটিটা দেখেই বুঝতে পারছেন পাথরের দানার সঙ্গে বালির ভাগ বেশ রয়েছে। বালির পরিমাণটা মোটামুটি টোটাল বনসাই সয়েলের উপরে আরও ওই 10 to 15% বালি মিশিয়ে দিয়েছি। এখন যেটা করব, এটাতেও হবে না, কারণ আমি দেখেছি অনেক সময় হয় কি ভুলবশত জল একটু বেশি দেওয়া হয়ে যায়। তাই শুধু এই সয়েলটাই আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি চাইছি আরেকটু সাবধানতা হতে। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কামার শালের সিন্ডার। কয়লা পোড়ানোর পর এই অংশটা যে একদম হালকা, এই সিন্ডারটা ডাস্টটা কিছুটা বের করে দিয়েছি এবং বরফটাও কিছুটা বের করে দিয়েছি। একটা মাঝারি সাইজ আমি ব্যবহার করছি। তাহলে এর সঙ্গে আমি আরও 25 ভাগ এই সিন্ডারটা মিশিয়ে দেবো এই মাটিটার সঙ্গে। মানে এই মাটির উপরে 25 থেকে 30 ভাগ মতো আরও আমি এই সিন্ডারটা মিশিয়ে দিচ্ছি। এবার এই মাটিটা যখন এই মাটি বনসাই মাটি তৈরি আমি দেখিয়েছি, দরকার হলে দেখে নেবেন কীভাবে তৈরি করি। এবার অনেকে আছেন যারা অনেক সময় বলে থাকেন যে বারবার প্রশ্ন করেন মাটি এটা কি ভাগ দিয়েছেন ইত্যাদি। আমি আপনাদের বলে দিলাম, হয়তো অনেকের সময় কম, আপনারা অনেকে আমার ওই বনসাই ভিডিওটা এই মানে বনসাই সয়েল মেকিংয়ের ভিডিও বা ওই যে মাল্টিপারপাস সয়েল মেকিংয়ের ভিডিওটা দেখার সময় নেই। তাদের জন্য আমি একটু হালকা করে বলে দিচ্ছি কি কি ভাগ দেবেন। বনসাই সয়েলটার জন্যে আপনারা ওই 20% মতো ওই কম্পোস্ট সার দেবেন, 20 to 25%। সেটা যদি কম্পোস্ট সার না থাকে তাহলে গোবর সার 6 মাসের পুরনো কি 1 বছরের পুরনো গোবর সার ডাস্ট করে মিশিয়ে দেবেন। ভার্মি কম্পোস্ট হলে আরও ভালো হয়। আমরা যে বাড়িতে কম্পোস্ট সার তৈরি করি সেটা হলেও হবে। আর ওই মোটামুটি বাগানের মাটিটা দেবেন 20-25 ভাগ। আর তার সঙ্গে অল্প স্বল্প করে, যেমন হয়তো 2-3 ভাগ সরিষা খৈল, 2-3 ভাগ কি বলবো নিম খৈল, আর অল্প অ্যান্টিফাঙ্গাস, পরিমাণ মতো একটা আইডিয়া করে ওর সঙ্গে দিয়ে দিলেন। আর ওই 40 to 50% আমাদের বেলে দোআঁশ মাটি, 40 to 50% ছোটো ছোটো পাথরের দানা। এটা হয়ে গেল আপনার ওই বনসাই সয়েল। আবার বনসাই সয়েলের সঙ্গে আবার এই 25 to 30% আমি এটা মিশিয়ে দিলাম শুধুমাত্র অ্যাডেনিয়াম প্ল্যান্টিং করার জন্য।
রিপোর্টিং করার জন্য। তাহলে এবার দেখাই আমি অ্যাডেনিয়াম রিপোর্টিং। প্রথমে এই মাটিটাকে আমি ঝেড়ে নেব। ব্যাস, এটা কিন্তু আর কিছু করব না। সবসময় মনে রাখবেন, অ্যাডেনিয়াম গাছে রুট মানে খুব প্রয়োজন ছাড়া কাটবেন না। এখানে যেহেতু প্রয়োজন নেই, আমার কাটার কোনো দরকারও নেই। এইভাবে এই শেকড়ের ফাঁকে ফাঁকে যতটা সম্ভব মাটিটা ঢুকিয়ে দেবেন। আমি এখানে হয়তো জল দিতে পারবো না, কারণ এখানে জল দিলে আমার এই জায়গাটা কাদা হয়ে যাবে। তাই আমি এটা নিচেতে নিয়ে গিয়ে পুরো জলে ডুবিয়ে দেবো, নিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, যাতে একটু আধটু যে গ্যাপগুলো আছে সেগুলো প্রথমে মাটিটা ঢুকে যায়। তারপর থেকে জল সাবধানে দিতে হবে। এখন দেখলেন আমি আমার কয়েকটি পুরনো এবং কয়েকটি বলতে 4টি পুরনো এবং 4টি নতুন অ্যাডেনিয়াম গাছকে এই মাটির পটে রিপোর্টিং করলাম। এখন আমি এই অ্যাডেনিয়াম গাছের খাবার সম্পর্কে বলবো। এই গাছের খাবার আমি যেটা দিলাম, লিকুইড ফার্টিলাইজার খুব পাতলা করে গোড়াতে ওই 15 দিন অন্তর একবার করে দিতে থাকলাম, এবং সেই সঙ্গে লিকুইড সার যেদিন দিচ্ছি তার 1 সপ্তাহ পরে পাতাতে এবং গোড়াতে এনপিকে, আমাদের ওই ইফকো কোম্পানির একটা এনপিকে বের করেছে, বা বাইরের যদি এনপিকেও হয়, 20-20-20 হতে পারে, 19-19-19 হতে পারে। কিছু না পেলে আমাদের দেশে যেটা পাওয়া যায় ওই 10-26-26, ওটা 1 ঘন্টাতে জলে ফেলে রেখে হাতে করে চোখে দিলেই গুলে যাবে, তারপর কাপড়ে করে ছেঁকে নিলেই হবে। সেটাকেও ব্যবহার করা যায়, তবে লিকুইড এনপিকে যেটা তৈরি হয় সেটা স্পেশালি গাছের পাতায় দেওয়ার জন্য তৈরি হয়, যার জন্যে লিকুইড তো নয়, মানে ডাস্ট পাওয়া যায়, সেটা জলে দিলে সঙ্গে সঙ্গে লিকুইড হয়ে যায়। সেইটা ব্যবহার করাই ভালো, চেষ্টা করুন সেটা পাওয়া। 1 লিটার জলে 1/2 চা চামচ, এর বেশি হলেই কিন্তু ওভারডোজ হয়ে যাবে। তার থেকে পরিমাণ একটু কম দেবেন। চা চামচ আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই চামচটা, এটা দেখেই বুঝতে পারছেন। এই চামচের 1/2 চা চামচ 1 লিটার জলে, তার থেকে প্রয়োজন হলে একটু কম দিতেও পারে।
ভালো করে মিশিয়ে দিয়ে হালকা করে পাতার উপরে গোড়ার মাটিতে স্প্রে করে দেবেন। কিন্তু গোড়াতে কখনোই জল ঢেলে দেবেন না বা কোনো রাসায়নিক সার দেবেন না। তাহলে 15 দিন অন্তর অন্তর ওইটা স্প্রে করতে থাকুন, আর 15 দিন অন্তর অন্তর গোড়ার মাটিতে লিকুইড, আমি যেটা ওই সেই ড্রামের লিকুইডটাকে নিয়ে সরিষা খৈল পচা, নিম খৈল পচা ইত্যাদিকে মিক্স করে যে লিকুইড সারটা তৈরি করি, সেইটাকে এর মধ্যে পাতলা করে এই একটা গাছে 1 কাপ পরিমাণ যেটুকু নেবে বা হাফ কাপ পরিমাণ ছড়িয়ে দিলেন। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে আর জল দেবেন না, ওইটা দেওয়ার পর আবার পরবর্তী জল দেওয়ার টাইমে জল দেবেন। বর্ষাকালে সপ্তাহে 1 বার জল দেবেন, তাতেই যথেষ্ট। সম্ভব হলে শেডের মধ্যে রাখবেন, যদি শেডের বাইরে থাকে তাহলে খুব প্রয়োজন না দেখলে জল দেবেন না। চেষ্টা করবেন শেডের মধ্যে রাখা, কারণ অ্যাডেনিয়াম বেশি জল পছন্দ করে না। আর গ্রীষ্মকালে প্রচণ্ড ধরনের দিনে যদি প্রয়োজন মনে হয় যে প্রতিদিন মাটিটা শুকিয়ে যাচ্ছে, তবেই প্রতিদিন জল দেবেন, না হয়তো 3 দিন 2 দিন পর পর জল দেবেন। আর মনে রাখবেন, এর গুরুত্বপূর্ণ একটা রোগ হচ্ছে ফাঙ্গাস ইনফেকশন, যার ফলে গোড়া পচা, শাখা পচা হয়। ফাঙ্গাস ইনফেকশনের জন্য প্রতি মাসে 1 বার করে অবশ্যই অ্যান্টিফাঙ্গাস, ওই দেখবেন ওদের নির্দেশ থাকে। তাছাড়া আমি যেটা করি সেটা ওই 1-1.5 লিটার জলে হাফ চা চামচ পরিমাণ গুলে নিই, বা হাফ চা চামচের থেকে একটু কম পাতলা করে গুলে নিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন, গোড়ার মাটিতেও স্প্রে করে দেবেন, কারণ মাটিতেও ফাঙ্গাস আসে, গাছে, গোড়াতে, মাটিতে সব। এছাড়া ট্রিটমেন্ট বলতে এতে ওই জাব পোকা যেটা বলি, সর্ষের মধ্যে যেটা আসে ছোটো ছোটো পোকা, সেটা আসে অনেক সময়। লেদা পোকা সাধারণত আমি দেখা যায় না, বা শুয়োপোকাতেও এগুলো খায় না। একমাত্র জাব পোকাটা কখনো কখনো আসে, যেটা দেখবেন ওই চাপ বেঁধে থাকে পাতা, গাছের ডগাতে, পাতাতে, গাছ কুঁকড়ে দেয় পাতাগুলোকে, কলিগুলোকে। তখন আপনারা একটু হাইড্রোজেন, যে কোনো হাইড্রোজেন বলতে ওই আমি একটা ব্যবহার করি, সেটা প্রোফেক্স সুপার। এটা ওই 1 লিটার জলে এইরকম চামচের হাফ চা চামচ মিশিয়ে দেবেন, স্প্রে করে দেবেন, ওই পোকাটা চলে যাবে। যে কোনো পোকার এটা একটা ভালো ওষুধ, যে কোনো গাছে ব্যবহার করা যায়। এমনকি এটাতে দেখবেন ওই এটার আরেকটা রোগ হচ্ছে মিলিবাগ বা দই পোকা, ওটা লেগে গেলে গাছকে আর বাড়তে দেবে না, এমনকি গাছ মারাও যেতে পারে। সেক্ষেত্রেও এই প্রোফেক্স সুপার ভালো কাজ করে। আর মিলিবাগের জন্য সবথেকে ভালো ওষুধ হচ্ছে একতারা। এইটা অনেক পোকাতে কাজ করে। এই একতারাটা জাব পোকাতেও কাজ করবে, মিলিবাগে কাজ করবে, একটা সাদা মাছি হয় সেটাতেও ভালো কাজ করে। সাদা মাছিটা সেই ছোটো ছোটো মাছি খুব ছোটো ছোটো উড়ে বেড়ায় এবং ওই পাতার নিচেতে বসে থাকে, পাতাটাকে আস্তে আস্তে ওই কালচে কালচে করে দেয় এবং হলদে হয়ে পাতাগুলো তখন ঝরে যাবে এবং গাছটাকেও মেরে দেবে আস্তে আস্তে। সেটাতেও এইটা ভালো কাজ করে। এইটার ডোজটা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 1 লিটার জলে 1/4 চামচ, তার বেশি নয়। 1 লিটার জলে 1/4 চা চামচ, আমি যে চামচটা দেখালাম এই চামচটা 4 ভাগের 1 ভাগ কিংবা 5 ভাগের 1 ভাগ 1 লিটার জলে দিয়ে ভালো করে, এটা অবশ্য ডাস্ট পাওয়া যায়, ছোটো ছোটো দানা, এটা জলে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। ভালো করে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন ওই জাতীয় যে কোনো জাব পোকাতেও এটাও কাজ করবে। এছাড়া এই সম্পর্কে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, যদিও সময় কম, সব সময় হয়তো প্রশ্নের উত্তর দিতে পারি না। যাই হোক, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। ধন্যবাদ।